নমস্কার বন্ধুরা, টেক ডেভিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক আছে? তো আমার হাতে রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ফর্ম নিয়ে অনেকে চিন্তায় রয়েছেন যে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। ঠিক আছে? এত বড় ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কি ডকুমেন্টস লাগবেন, এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে একটা বড় চিন্তা রয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই। আজকের আমি এই ভিডিওতে দেখাবো আপনারা এই 13 পাতার ফর্মটা কিভাবে ফিল আপ করতে পারবেন। ঠিক আছে? সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফুল গাইড ভিডিও আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। ঠিক আছে? তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে ফর্মের সবার প্রথমে আসি যে পারিবারিক পরিচয়। ঠিক আছে? পারিবারিক পরিচয় আপনার সবার প্রথমে রয়েছে পরিবারের প্রধানের নাম, এইচওএফ মানে হেড অফ ফ্যামিলি। আপনার বাড়িতে যে আছে সেটা আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার দাদু বা ঠাকুমা যে আছে তার নামটা এখানে লিখবেন। ঠিক আছে? মানে আপনার পরিবারের প্রধান। তো এখানে লেখা আছে দেখুন সাইডে আধার কার্ড অনুযায়ী, মানে আধার কার্ড অনুযায়ী আপনার পরিবারের প্রধান যে আছে তার নামটা লিখবেন। ঠিক আছে? আমি এখানে আমার বাবার নামটা লিখেছি। তো এক্ষেত্রে আপনারা এখানে বাংলাতেও লিখতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি এখানে বাংলা লেখেন তাহলে পুরো পেজটার মধ্যে মানে পুরো ফর্মটায় যতগুলো অপশান আছে সেই সব জায়গাগুলোর মধ্যে আপনাকে ইংলিশে লিখতে হবে যদি আপনি একটা ইংলিশে লেখেন। আর যদি আপনি এখানটায় বাংলায় লেখেন তাহলে পুরো ফর্মটাই আপনাকে বাংলাতে ফিল আপ করতে হবে। ঠিক আছে? তো এই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তো এরপরে আসে জন্ম তারিখ। ঠিক আছে? দিন মাস বছর হিসেবে আপনারা জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। আমি একটা দিয়েছি এখানে, আপনারা দেখতে পারেন। তো এরকমভাবে আপনারা দিন মাস বছর হিসেবে জন্ম তারিখটা দিতে দেবেন। ঠিক আছে? তো পরিবারের প্রধান যে আছে মানে তিনি পুরুষ নাকি মহিলা, তো সেটা আপনারা এখানে লিখবেন। যদি আপনার মা বা ঠাকুমা বাড়ির প্রধান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মহিলা দেবেন, এবং যদি আপনার বাবা বা আপনার দাদু যদি পরিবারের প্রধান হয়ে থাকে তাহলে আপনারা সেখানে পুরুষ টিক করবেন। ঠিক আছে? তো পরিবারের প্রধানের আধার নাম্বার, পরিবারের প্রধান যে আছে ঠিক আছে তার আধার নাম্বারটা এখানে দেবেন। আধার নামটা দেখুন এখানে আপনারা এইভাবে দিয়ে দেবেন। ঠিক আছে? তারপর দেখুন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি লেখা আছে ব্যাকেটে, যদি থাকে, তো আপনার পরিবারে যদি ডিজিটাল রেশন কার্ডের আইডি থাকে তাহলে সেটা দেবেন। ঠিক আছে? আমার এখানে নেই, তার জন্য আপনি না লিখেছি। এবং পরিবারের সদস্য সংখ্যা, তো আপনার পরিবারের কতজন সদস্য আছেন টোটাল সেটা এখানে লিখতে হবে। দেখুন সাইডে লেখা আছে শুধুমাত্র সংখ্যায়, মানে আমরা পরিবারে 3 জন তার জন্য এখানে 3 লিখেছি। ঠিক আছে? আপনারা যদি 5 জন 6 জন হয়ে থাকেন তাহলে এখানে শুধুমাত্র সংখ্যায় লিখবেন। ঠিক আছে? কতজন আছে। ঠিকানা, ঠিকানাটা এবার আপনাদেরকে এখানে দিতে হবে। ঠিকানা দেখুন কী কী দেবেন। প্রথমে লিখবেন ভিলেজ, আপনাদের গ্রামের নাম। পোস্ট অফিস, পোস্ট অফিসটা লিখবেন। তারপরে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন কি আছে সেটা লিখবেন। তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিন নাম্বার। ঠিক আছে? এখানে আপনার স্থায়ী ঠিকানাটা দিয়ে দেবেন। এবার এখানে দেওয়া আছে দেখুন যোগাযোগ নাম্বার, 8 নাম্বার হচ্ছে যোগাযোগ নাম্বার। যোগাযোগ নাম্বার হচ্ছে দেখুন এখানে লেখা আছে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে পরিবারের প্রধান যে আছে আপনার পরিবারের প্রধানের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা আপনারা এখানে দেবেন। ঠিক আছে? তারপরে দেখুন এখানে লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক এবং আধার নাম্বার। ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে পরিবারের প্রধানের নাম আপনারা লিখে দেবেন। তো পরিবারের প্রধানের নাম এখানে লিখে দিয়েছি। তারপরে সদস্য 1, সদস্য 1 মানে আপনার 2 নাম্বার আপনার মা হতে পারে বা আপনি হতে পারেন, বা আপনার আরও যারা আছে সবারই সদস্য নাম্বারগুলো কিন্তু এখানে পরপর লিখতে হবে। ঠিক আছে? সদস্য 1 আমার মায়ের নামটা লিখেছি এখানে। তারপরে দেখুন এখানে একদিকে টিক দেওয়া আছে। ঠিক আছে? দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে পরিবারের যে অন্নপূর্ণা আবেদন করছে, ঠিক আছে? অন্নপূর্ণা ফর্ম পাওয়ার জন্য যে আবেদন করছে তার পাশের এই হ্যাঁ ঘরটায় আপনার টিক চিহ্ন দেবেন। ঠিক আছে? মানে সে মানে যে পাবে এটা তার দিকেই আপনারা হ্যাঁটা দেবেন। ঠিক আছে? যদি পরিবারের প্রধান আপনার যদি ঠাকুমা বা মা কেউ হয়ে থাকে, তবে তিনি যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করা হয় তার জন্য, তাহলে সেখানে আপনারা হ্যাঁ দেবেন। ঠিক আছে? তো এখানে আমার মায়ের জন্য আবেদন করা হচ্ছে। তো আমি এখানে হ্যাঁটা দিলাম। ঠিক আছে? তারপরে আমার মায়ের জন্ম তারিখটা এখানে দিলাম। তো আপনারা সদস্য 1 এ যে থাকবে তার এখানে জন্ম তারিখটা দেবেন, এবং সে পুরুষ না মহিলা সেটা আপনাকে এখানে লিখতে হবে কিন্তু। ঠিক আছে? তারপরে দেখুন এখানে লেখা আছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে? পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক সেটাও আপনাকে লিখতে হবে। দেখুন এখানে এইভাবে আপনারা লিখে দেবেন। ঠিক আছে? তারপরে আধার নাম্বারটা, আধার নাম্বারটাও আপনারা এখানে এইভাবে দিয়ে দেবেন। ঠিক আছে? তারপর আসি সদস্য 2, সদস্য 2 এখানে আপনার লিখবেন। এখানে যেহেতু আমি 2 নম্বর সদস্য তার জন্য আমার নামটা লিখেছি এখানে, এবং আমার জন্ম তারিখ এখানে আপনারা এইভাবে লিখে দিতে পারেন। ঠিক আছে? তারপরে পুরুষ না মহিলা সেটা আপনারা লিখবেন। তারপরে আসি পরের পাতায়। এখানে আপনারা এইভাবে দেখুন সদস্য 3, 4 এইভাবে আছে। ঠিক আছে? তো এখানে আমার পরিবারের প্রধানের সাথে আমার কি সম্পর্ক সেটাও এখানে দিয়েছি, এবং আমার আধার নাম্বারটা এখানে দিয়েছি। ঠিক আছে? এখানে সদস্য 4, 5 করে আপনারা সব কিছু এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত বয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে? তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে হেড অফ ফ্যামিলি, এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই নামটা লিখবেন। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে তার জন্য পিএনবি লেখা আছে। ঠিক আছে? এবার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে আসছে আইএফএসসি কোড।
আইএফএসসি কোড এখানে আপনারা ব্যাংক পাসবইয়ে পেয়ে যাবেন, সেটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর সদস্য 1 তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটাও লিখবেন, এবং তারপর অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা লিখবেন, ঠিক আছে। তারপরে দেখুন আইএফসি কোডটাও এখানে দিয়ে দেবেন। তারপরে সদস্য 2 তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্ট নাম্বার এবং তার আইএফসি কোড, এই সমস্ত কিছু লিখে দেবেন, ঠিক আছে। এরপর আপনার সদস্য 3 তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সমস্ত কিছু এখানে পরপর আপনার যতজন সদস্য আছেন ততজন সমস্ত কিছু পরপর দিয়ে যাবেন, ঠিক আছে। তো এরপরে আসছে এপিক, ভোটার তালিকার অংশ নম্বর, ঠিক আছে। তো হেড অফ ফ্যামিলি এপিক নাম্বারটা আপনারা কীভাবে পাবেন? আপনারা ভোটার কার্ডের পিছন দিকটায় আপনারা এপিক নাম্বার এবং আপনার বিধানসভা ক্ষেত্র সমস্ত কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা ভোটার কার্ডের দেখে আপনার হেড অফ ফ্যামিলি যে আছে তার এপিক নাম্বারটা এখানে দেবেন। তারপর বিধানসভা ক্ষেত্র এবং অংশ সেটাও আপনারা ভোটার কার্ডের পিছন দিকটায় পেয়ে যাবেন, সেটা এখানে লিখবেন। তারপর সদস্য 1 তার এপিক নাম্বারটা দেবেন এবং তার বিধানসভা ক্ষেত্র, সবগুলোই একই হবে বিধানসভা ক্ষেত্রটা। তো সেখানে আপনারা সদস্য 2 তার এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র দেবেন, এবং সদস্য 3, 4, 5 এবং যারা আছে তাদের সমস্ত কিছু এখানে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন বিভাগ, আপনাদের কি এসসি, এসটি, ওবিসি বা যে আপনারা তপশিলি জাতি বা যে সমস্ত কিছু আছেন সেগুলো আপনারা এখানে দেবেন, ঠিক আছে। তো আমরা এখানে অসংরক্ষিত করলাম, ঠিক আছে। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ঠিক আছে। তো এখানে দেখুন আপনারা যদি যেটা হবেন, আপনারা যদি তপশিলি হন, এসসি, এসটি যেটা আপনারা থাকবেন সেটাই আপনার টিক চিহ্ন দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন খ আছে এখানে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, ঠিক আছে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি আপনার থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন, ঠিক আছে। তো আমাদের এখানে আছে সেহেতু আমরা হ্যাঁ দিলাম। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন উল্লেখ করতে হবে, যদি না হয় তাহলে এই সমস্ত কিছু দরকার নেই। হ্যাঁ আছে তার জন্য আমাদের যেটা আছে RKSY1, ঠিক আছে, এটাতে আমরা টিক চিহ্ন দিলাম। আপনাদের যদি অন্য কিছু থাকে RKSY2 তাহলে সেটাও আপনারা দিতে পারেন, ঠিক আছে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলে তাহলে হ্যাঁ, আর যদি না তোলে তাহলে না, ঠিক আছে। আপনারা তো সবাই বেশিরভাগই রেশন পেয়ে থাকেন, তাহলে এখানে হ্যাঁ করবেন যদি পেয়ে থাকেন, আর যদি রেশন না তুলে থাকেন তাহলে এখানে না করবেন, ঠিক আছে। বাড়ির ধরন, আপনার বাড়ি থেকে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, মানে আপনার বাড়ির মধ্যে 3টে বা তার থেকে বেশি পাকা রুম রয়েছে, তাহলে যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন, ঠিক আছে। পারিবারিক জমির মালিকানা, যদি আপনাদের পারিবারিক কোনো জমি জমা থাকে তাহলে সেটা লিখবেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি কোনো জমি জমা না থাকে তাহলে এখানে না লিখবেন, ঠিক আছে। এরপরে আসি, এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, মানে পরিবারে যতজন সদস্য আছেন সবার নামে কিছু কিছু হয়তো জমি আছে, তো সমস্ত জমি জমা মিলিয়ে টোটাল কত জমি আছে তা শতক হিসেবে আপনারা লিখবেন, ঠিক আছে। শতক হিসেবে আপনারা লিখবেন যে টোটাল পরিবারের সমস্ত সদস্য মিলিয়ে কত শতক জমি আছে সেটা এখানে লিখবেন, ঠিক আছে। যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকা গাড়ি আছে? যদি আপনার বাড়িতে কোনো 4 চাকা গাড়ি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তাহলে না লিখবেন, ঠিক আছে। এখানে লেখা দেখুন, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, যদি হ্যাঁ হয় তাহলে কটি গাড়ি আছে সেটাও লিখবেন, 1টা বা 2টো বা 3টে সেটা লিখবেন। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে দিতে হবে আপনাদেরকে। গাড়ি, জিপ, ট্রাক্টর যদি থাকে তাহলে এখানে আপনাকে লিখতে হবে, আর যদি থাকে তাহলে এখানে তার মডেল নাম্বার এবং কি গাড়ি আছে সেটাও আপনাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপরে আসি পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি আপনাদের স্বাস্থ্য বীমা থাকে তাহলে দেখুন, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করো, আর যদি আপনার না হয় তাহলে এখানে কোনো কিছু লেখার দরকার নেই। আর যদি হ্যাঁ হয় তাহলে এখানে দেখুন যে হেড অফ ফ্যামিলি আছে তার সরকারি না বেসরকারি বীমা করা আছে সেটা লিখতে হবে, তার বীমার প্রিমিয়াম এবং বিবরণ সমস্ত কিছু এখানে দিতে হবে, ঠিক আছে। সদস্য 1, 2, 3, 4 করে সবারই এখানে লিখতে হবে, ঠিক আছে। তো দেখুন আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? আপনাদের বাড়ি যদি কেউ আপনাদের ট্যাক্স দিয়ে থাকে, ইনকাম ট্যাক্স, তাহলে সেখানে হ্যাঁ লিখবেন, আর যদি এখানে কেউ ট্যাক্স কোনো পে না করে থাকে তাহলে এখানে না লিখবেন, ঠিক আছে। পরিবারের সদস্যের প্যান কার্ড, পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি নয়, লেখা যায় যদি থাকে, তো যদি থাকে তাহলে আপনারা হ্যাঁ লিখবেন, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন, যদি আপনাদের হ্যাঁ হয় প্যান কার্ড থাকে তাহলে সমস্ত কিছু উল্লেখ করতে হবে, আর যদি না হয় তাহলে আপনাদের এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। দেখুন এখানে আপনারা হেড অফ ফ্যামিলি আছে, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, এইভাবে আপনারা নাম, প্যান নাম্বার এইভাবে আপনারা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এরপর আসি কর্মসংস্থানের ধরন, ঠিক আছে। পরিবারের প্রধান,
পরিবারের প্রধান কীরকম কাজ করছেন। যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে এখানে সরকারি ক্ষেত্রে হবে, যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, বা যেখানে যেরকম আছে, ঠিক আছে, পরিযায়ী শ্রমিক আছে, বেকার আছে, অন্যান্য আছে, বা যেরকম কাজ করে থাকেন সেরকম এখানে লিখবেন। তারপর আছে সদস্য এক যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এখানে সরকারি ক্ষেত্র, বা এখানে বেসরকারি যদি হয় তাহলে বেসরকারি, বা পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, ঠিক আছে। এক্ষেত্রে সদস্য 2, 3 করে এখানে আপনারা সমস্ত কিছু ফিল আপ করতে পারবেন। যদি আপনার বাড়ির মা থাকে তাহলে সেখানে আপনারা বেকার দিতে পারেন, কারণ সেখানে আপনার মা তো কোনো কাজ করে না, তো সেক্ষেত্রে আপনারা বেকার দিতে পারেন, ঠিক আছে। এরপরে আসি, এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, ঠিক আছে। এবং এখানে যে শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, আপনাদের ফ্যামিলির মধ্যে যদি 5 জন মেম্বার হয় তার মধ্যে যদি কজন শিক্ষিত আছে, কজন অশিক্ষিত আছে সেটা লিখতে হবে, ঠিক আছে। আমাদের তিনজনই শিক্ষিত আছে, তাই জন্য এখানে 3 জন লিখলাম এবং অশিক্ষিত জায়গায় 0 লিখলাম, ঠিক আছে। আপনারা এখানে এটা দেখে নেবেন। তারপরে এখানে কোন পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা আপনাকে লিখতে হবে। যদি আপনার বাবা বা মা যে প্রধান আছে সেটা শিক্ষিত হয় তাহলে শিক্ষিত দেবেন, ঠিক আছে। আর অশিক্ষিত হলে অশিক্ষিত লিখবেন, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, কি আছে, মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস না বিএ না এমএস, এটা লিখবেন। সদস্য একের ক্ষেত্রেও তাই শিক্ষিত না অশিক্ষিত এটা টিক চিহ্ন দেবেন। তারপরে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মানে সদস্য 1 নম্বর যে আছে সে মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস সেটা এখানে লিখবেন। তাই সেই হিসেবে সদস্য 2 শিক্ষিত না অশিক্ষিত লিখবেন, এবং সে মানে কতদূর পর্যন্ত পড়াশোনা করছে, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কী আছে সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এভাবে 3, 4 আপনারা এইভাবে কমপ্লিট করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর দেখুন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি আপনার হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবেন, মানে আপনার পরিবারের কেউ যদি কোনো পঞ্চায়েত বা কোনো মন্ত্রিসভার কোনো সদস্য হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, আর যদি না হয়ে থাকে তাহলে না লিখবেন, ঠিক আছে। আর যদি হয়ে থাকেন যদি কেউ, তো যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার, মানে তিনি পরিবারের কত নম্বর সদস্য সেটা এখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে। আর যদি প্রয়োজনীয় নথি থাকে তাহলে এখানে আপনার স্বাক্ষর করে জমা দিতে পারবেন। দেখুন, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনাদের ফ্যামিলির মধ্যে কি কোনো সদস্য এমন আছেন যে পেনশন পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি পেনশন না পেয়ে থাকেন তাহলে এখানে লেখার দরকার নেই, ঠিক আছে। আর যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার, যদি কেউ আপনাদের পেনশন পেয়ে থাকেন তাহলে তিনি আপনাদের বাড়ির কত নম্বর সদস্য, 2 নাম্বার না 3 নাম্বার সেটা আপনাদেরকে এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? মানে কেউ কি আপনাদের পরিবারে মানে জিএসটি দিচ্ছেন এরকম কেউ কি আছেন? তাহলে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না লিখবেন, ঠিক আছে। আর যদি হ্যাঁ হয় তাহলে এখানে জিএসটি নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। এবং তারপরে দেখুন পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, ঠিক আছে, আমাদের পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, তো সেটা আপনারা এখানে লিখে দেবেন হিসাব করে, ঠিক আছে। এরপরে আসি সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি সিএএ নিয়ে আপনাদের কোনো ইস্যু থাকে, সিএএ এর আবেদন যদি করা থাকে তো সেক্ষেত্রে আপনার আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, যদি এখানে আবেদন যদি করা হয়েছে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দেবেন, এবং আবেদন নাম্বারটাও আপনাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন ফাঁকা ঘরটা আছে, এখানে আপনাদেরকে আবেদন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এবং ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটাও আপনাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। আর যদি আপনাদের এই নিয়ে কোনো ইস্যু না থাকে, কোনো প্রবলেম না থাকে তাহলে আপনার প্রযোজ্য নয়, এই ঘরটায় আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। এভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এভাবে আপনারা দেখে নেবেন আবেদন করা হয়েছে বা কী হয়েছে সেটা আপনার আবেদন নাম্বার এই সমস্ত দিতে হবে, ঠিক আছে। যদি কোনো ইস্যু না থাকে তাহলে সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটাই টিক চিহ্ন করে দেবেন, ঠিক আছে। এরপরে আসছি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড এবং শিল্প ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, যে সমস্ত ক্রেডিট কার্ডগুলো আছে সে সমস্ত ক্রেডিট কার্ড যদি থেকে থাকে, ঠিক আছে, তাহলে আপনাদেরকে কিন্তু সেখানে লিখতে হবে, ঠিক আছে। দেখুন, পরিবারের প্রধান যদি আছে তার যদি কোনো ক্রেডিট কার্ড থেকে কিষাণ ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকে তাহলে সেখানে ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে, এবং ক্রেডিট কার্ড আইডির সংখ্যা, ঠিক আছে, আইডির সংখ্যাটা লিখতে হবে, এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটাও আপনাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে এখানে কোনো কিছুর মধ্যে কোনো কিছু লেখার দরকার নেই, আর যদি থাকে তাহলে কিন্তু এখানে সমস্ত সদস্যদের এখানে আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এবার এরপর আসি, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মালি যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, ঠিক আছে। যদি আপনাদের এসআইআর এর কারো যদি নাম বাদ পড়ে থাকে তাহলে সেখানে আপনাদেরকে এখানে দিতে হবে পরিবারের প্রধান, যদি আপনাদের নাম বাদ পড়ে থাকে তাহলে এখানে হ্যাঁ, এবং মামলার বিবরণ আপনাকে এখানে সব দিতে হবে। আর এখানে যদি আপনাদের এরকম নিয়ে কোনো ইস্যু না থাকে তাহলে প্রযোজ্য নয়, এই অপশানটায় ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে সেক্ষেত্রে তাই সদস্য 1 এসআইআর এর কী অবস্থা আছে সেটা যদি হ্যাঁ, বা যদি নাম বাদ গেছে এবং তার মামলার বিবরণ সমস্ত কিছু এখানে দিতে হবে, ঠিক আছে। যদি এসআইআর নিয়ে কোনো ইস্যু না থাকে, কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রযোজ্য নয়, এটাই আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এবার সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এভাবে সমস্ত কিছু করে দেবেন, ঠিক আছে।
এরপরে আসি বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। ঠিক আছে, আপনাদের পরিবারে কতজন শিশু আছে এবং শিশুর মধ্যে দেখুন শিশুর সদস্য 1, শিশুর নাম দেবেন। যদি আপনাদের পরিবারে কোনো শিশু থাকে তাহলে তার নামটা দেবেন এবং সে কোন ক্লাসে পড়ছে সেটা লিখবেন। ঠিক আছে, এবং কোন স্কুলে পড়ছে তার নামটাও আপনারা এখানে দেবেন। ঠিক আছে, নাম দেওয়ার পরে সেটা ধরনটা লিখবেন। ঠিক আছে, ধরন বলতে গেলে কি, যে সরকারি, বেসরকারি, সাহায্যপ্রাপ্ত, বেসরকারি বিদ্যালয়, ঠিক আছে, স্বীকৃতি মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য যেটা আছে সেটার মধ্যে আপনারা এখানে টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, সদস্য 2 যদি বাড়িতে আপনাদের যদি দুজন শিশু থাকে তাহলে এখানে 2 নম্বর শিশু যে আছে তার শিশুর নাম এবং তার কোন ক্লাসে পড়াশোনা করছে সেটা লিখবেন, বিদ্যালয়ের নাম, ঠিক আছে, ধরন, সমস্ত কিছু এইভাবে করে দেবেন। ঠিক আছে, আর যদি আপনাদের বাড়িতে কোনো বাচ্চা না থাকে তাহলে এটাতে আপনারা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে আসি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। ঠিক আছে, শিশু যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে টিকাকরণ যদি যখন হয়ে থাকে তাহলে এখানে লিখবেন হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, যদি টিকাকরণ করা হয়নি তাহলে লিখবেন টিকাকরণ করা হয়নি। শিশু সদস্য এইভাবে 2, 3 এইভাবে আপনারা এভাবে সম্পূর্ণ ফিল আপ করতে পারবেন। যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি টিকাকরণ না হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর আসি আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? আপনি কি মানে কোনো আগেকার কোনো সরকারি সুবিধা যেমন পিএম কিষাণ হোক বা ভূমিহীন প্রকল্প হোক, এই সমস্ত কি আপনি পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ বা না লিখবেন। ঠিক আছে, পরিবারের প্রধান যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না পেয়ে থাকে তাহলে না লিখবেন। ঠিক আছে, এরপর আসি দেখুন আপনাদের এখানে লেখা আছে দেখুন প্রকল্পের নাম এবং আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। এবার আপনি কি প্রকল্প পাচ্ছেন, ধরুন আপনি সাপোজ এখানে পিএম কিষাণ পাচ্ছেন। ঠিক আছে, এবার এখানে কিন্তু লেখা আছে দেখুন আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। এখানে কিন্তু হ্যাঁ করবেন না। ঠিক আছে, এখানে যদি আপনি হ্যাঁ করেন তাহলে যে প্রকল্পটা আপনি পাচ্ছেন এই প্রকল্পটা থেকে আপনি বাদ পড়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনার নাম কাটা হয়ে যাবে। তো আপনি যে প্রকল্প পাচ্ছেন সেখানে আপনারা এখানে লিখতে পারেন, কিন্তু এখানে হ্যাঁ টিক করবে না। যদি ভুলবশত আপনারা এখানে হ্যাঁ দিয়ে দেন না, তাহলে আপনাদের কিন্তু যে প্রকল্পটা পাচ্ছেন, যে প্রকল্পের টাকা আপনাদের মধ্যে আসছে সেই টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এরপর সদস্য 1 তিনি কি প্রকল্প পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তো হ্যাঁ, না পেয়ে থাকেন তো না। ঠিক আছে, এবং কি প্রকল্প আছে সেই নামটা এখানে লিখবেন, কিন্তু এখানে ভুল করে এখানে হ্যাঁ টিক চিহ্নটা কিন্তু দেবেন না। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এইভাবে সদস্য 2, সদস্য 3 এইভাবে, ঠিক আছে, আপনারা কমপ্লিট করে নেবেন। দেখুন এখানে লেখা আছে দেখুন, আর এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখানে দেখুন আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, মানে এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত তথ্যগুলো আমি নিজে দিয়েছি এবং জ্ঞান ও সম্মতভাবে আমি দিয়েছি। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে এখানে সম্মত এখানে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, মানে এই ফর্মটির এরপরে যাচাই করা হবে এবং এখানে দেখুন লেখা আছে যে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে আপনারা যদি এখানে কোনো ভুলভাল তথ্য দেন তাহলে আপনারা যে সুবিধা পাচ্ছেন সেই সুবিধা আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এখানে সই করতে হবে, মানে সই মানে আপনাদের পরিবারের যে প্রধান আছে তাকে এখানে স্বাক্ষর করতে হবে। ঠিক আছে, এবার দেখুন এখানে আর কোনো আপনাদের জন্য কিছু নেই। এখানে যেগুলো আছে এই সমস্তগুলো আপনাদের কোনো কিছু করার দরকার নেই, এগুলো শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এখন দেখুন দ্রষ্টব্য লেখা আছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। ঠিক আছে, এটা ওখানে দিয়ে দিয়েছে। আর এখানে যেইগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদেরকে কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, এগুলো সমস্ত কিছু সরকারি ব্যবহারের জন্য। ঠিক আছে, আর এখানে যে পরিবারের প্রধান আছে সেই পরিবারের প্রধানের এখানে স্বাক্ষর করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ফর্মটা আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।